কতবার বোঝাবো বলো। পর্ব 90। সময় বয়ে যায়। রোহান খান, আতর খান, শাহবাজ খান বাড়ি ফিরেছেন। সবাই একসঙ্গে বসে ডিনার শেষ করে অনু নিচে নামেনি। মেয়েটার মায়ের কাছে থেকে গিয়ে দোতলা লাইব্রেরি কক্ষে ঢুকে বসে আছে। ম্লান আলোয় আলোকিত কক্ষ। পুল টেবিলটা এখনো ওভাবেই আছে। টেবিলের এক পাশে পায়ের দিকটায় কাঠের ফাটল ধরেছে। খালি মধুর ঝাড়টাও ওইখানেই পড়ে আছে। অনু কাউচের সঙ্গে পিঠ থেকে মেঝেতে বসেছে। সেই রাতের শ্বাসটা এলোমেলো, রুক্ষ শুষ্ক চেহারায় অশ্রুর দাগ। আতাউর রহমানের কাছ থেকে ইথানের নাম্বার নিয়ে 24 ঘন্টায় মনে হয় 1200 বার কল করেছে সে, কিন্তু ফলাফল শূন্য। রিকের কাছ থেকে ইথানের পার্সোনাল ফেসবুক আইডি নিয়েছিল, সেখানেও নক করেছে, কিন্তু জবাব আসেনি। মেয়েটা ক্ষণে ক্ষণে ফুপিয়ে ওঠে। আড়ষ্ট হয় হৃদয়ের প্রকোষ্ঠ, যেন অসহ্য যন্ত্রণায় বুকটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মাথা নুইয়ে কম্পিত স্বরে উচ্চারণ করে অনু, আপনি কোথায় আছেন আদ্রিয়ান ইথান? অন্ধকার ঘরের নিস্তব্ধ কোণ থেকে জবাব আসে, খুব কাছেই আছি। অনু থতমত খায়। বিদ্যুৎ বেগে মাথা তোলে। কোথায় ইথান? ওখানে তো কেউ নেই। আবারও হু হু করে কেঁদে ওঠে। কান্নার তোরে দম বন্ধ হয়ে যায়। ভিজে যায় বুকের পাটাতন। দাঁত দিয়ে নিম্নষ্ট কামড়ে আওড়া এসে, আমি আপনাকে দেখতে চাই। আমাকে ছেড়ে কেন গেলেন? পূর্বের সুরেই জবাব আসে, নিজের অস্তিত্ব ছেড়ে কি পালানো সম্ভব? তুই আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছিস, ব্লিডিং হার্ট। তোর প্রতি আসক্তি আমাকে আবারও টেনে আনবে। অনু জানে এটা সত্যি নয়। গতকাল রাতেও দুবার হয়েছে এমনটা। সেবারের মতোই মাথা ঝাঁকিয়ে নিজেকে বুঝায়, মিথ্যা, সব মিথ্যা। অভিমানী সরল। ইথানকে একটা স্পেশাল হলরুমে আনা হয়েছে। জেসিকা রাশিয়ায় গিয়েছিল। গতকাল জেমস খবর পাঠানোর সঙ্গে সঙ্গে ও অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিছুক্ষণ আগে পৌঁছে গেছে এখানে। ইথান ওর জন্য অপেক্ষা করতে করতে চিন্তা শুরু করে। ওইসব আলগা আগাছা মরার ওষুধ সে আগেই প্ল্যান করে রেখেছে, শুধু একটু সময়ের অপেক্ষা। কারো উপস্থিতি টের পেতেই ইথানের মস্তিষ্ক সজাগ হয়। কাছে দরজা ঠেলে এগিয়ে আসে এক রাশিয়ান সুন্দরী। বয়স 25-26-এর মতো হবে। পরনে ডার্ক রেড ইভিনিং গাউন, ঘাড়ের ওপর পাতলা স্প্যাগেটি স্ট্র্যাপ, সামনের দিকে একপাশে হাই স্লিট, যার ফলে প্রতিটি ধাপে ফর্সা পায়ের অনেকটা বেরিয়ে আসছে। এইসব রক্তিম চুলগুলো উন্মুক্ত পিঠে ছড়িয়ে গেছে। ইথান পূর্বের ভঙ্গিতেই বসে আছে। মেয়েটা শান্ত চোখে এক নজর পরখ করে ওকে, তারপর ঠোঁটের কোণে তাচ্ছিল্য এনে বলে, সো ইউ রিয়েলি আর হিয়ার মিস্টার আদ্রিন ইথান? ইথান চোখ তোলে। ওর অক্ষিপটের চাহনি বীভৎস, যা ভেতরের বিস্ফোরণের বার্তা দেয়। কোনো মতে নিজেকে সামলে সরাসরি জিজ্ঞাসা করে সে, আমার লোকদের এভাবে মারার কারণ কি? মেয়েটা উচ্চস্বরে হাসে। তারপর ইথানের পিছনে দাঁড়িয়ে জবাব দেয়, আই জাস্ট ট্রাই টু প্রুভ মাইসেলফ। ইউনো ইথান স্যার, আমি আপনার এতগুলো লোককে মেরেছি, অথচ আপনি ঘুণা করেও টের পাননি। হোয়াট ডু ইউ ওয়ান্ট? ইথানের নিখাত কণ্ঠ। জেসিকা ধীরে ধীরে ওর সামনে আসে। সুন্দরীর চাহনিতে অতৃপ্ত কামনার স্ফুলিঙ্গ, যা যুগে যুগে মানব ধ্বংসের কারণ হয়েছে। মেয়েটা ইথানের সামনে নতজানু হয়ে আত্মসমর্পণ করে। আই ওয়ান্ট টু বি ইউর প্রে। জেসিকা দৃষ্টি তুলে তাকায়। ইথার নির্বিকার ভঙ্গিতে কাউচের উপর গা এলিয়ে দেয়। জেসিকা চট করে উঠে দাঁড়ায়। অধর প্রান্তে পৈশাচিক এক হাসি দিয়ে ইথানের কোলের উপর বসতেই লোকটা নিজেকে সরিয়ে নেয়। ফলে জেসিকা কাউচের উপর আছড়ে পড়ে। ইথান তাৎক্ষণিক বাজ পাখির মতো ওখানেই হাঁটু দিয়ে ওর গলা চেপে ধরে। তারপর তীর তীর করে চিবিয়ে ওঠে, ইউ ফাকিং ব্লাডি স্ক্যাঙ্ক। জেসিকার নিঃশ্বাস আটকে আসার উপক্রম। ইথানের হাঁটু চেপে ধরে ওকে সরানোর চেষ্টা করে সে। কতবার বোঝাবো বলো। পর্ব 91। দ্য অ্যাবি সিটাডেলের ভিতরের উষ্ণতা তনুমনে অদৃশ্য উদ্যম তৈরি করতে সক্ষম। নিঃশ্বাসের শব্দ চার দেয়ালে ধ্বনিত হয়ে আবারও ফিরে আসে শ্রবেন্দ্রিয়র গভীরে। অদ্ভুত জড়তায় কেঁপে ওঠে মেরুদণ্ড। সুবিশাল এই আস্তানার দক্ষিণ দিকের গ্রাউন্ড ফ্লোরে বোমা তৈরি হওয়ার সরঞ্জাম মজুত করা হয়েছে। বিশেষ নিরাপত্তায় সংরক্ষিত সেই ফ্লোরের ঠিক উপরে দাঁড়িয়ে আছে রিকায়নাথ। এদিকে গার্ডদের সংখ্যা সীমিত। অতি সূক্ষ্ম দৃষ্টি ওর। শূন্য চোখে পারিপার্শ্বিক অবস্থা আন্দাজ করে নিয়ে নিজের কাজ শুরু করলো রিক। ইথান এখনো নিজের হাঁটু দিয়ে জেসিকাকে আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছে। রাশিয়ান রমণীর অবস্থা কাহিল। এলোমেলো চুল, অক্ষিপট বেয়ে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ে নিচে। ইথানের আগ্রাসী মস্তিষ্ক নিয়ন্ত্রণে নেই। নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেই রমণী দুহাত ক্রস করে বিশেষ ভঙ্গিতে সজোরে ধাক্কা মারে লোকটাকে। ইথান টাল হারিয়ে কয়েক ধাপ পিছিয়ে যায়।
জেসিকা যেন তার প্রাণ ফিরে পায়। বুকের উপর হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নেয় মেয়েটা। অবিশ্বাস্য চোখে একবার লোকটার দিকে তাকায়, বিস্ময়ের চূড়ান্ত অবতীর্ণ হয়ে শুধায়, বাট ওয়াই? কণ্ঠস্বর এখনো কাঁপছে। ইথান মুখ ফিরে নিয়েছে আগেই। জেসিকা খানিকক্ষণ অপলক তাকিয়ে থাকে, ইথানের সামনে গিয়ে দাঁড়ায়। ওর উন্মুক্ত গলা, বুকের উপরিভাগ রক্তিম বর্ণ ধারণ করেছে, পোশাকের অবস্থাও বিক্ষিপ্ত। কৌতূহল দ্বিগুণ করে আবারও জিজ্ঞাসা করলো রমণী, ওই মেয়ের জন্য, তাই না? ইথান এবারেও নিশ্চুপ। এই মেয়েটা আগেও ডক্টর ইথানের পেছনে লেগেছিল, মোটামুটি 8 বছর আগের কথা। ডক্টর ইথান তখন নরওয়ের প্রখ্যাত একটি ইউনিভার্সিটির লেকচারার ছিল। সেখানেই ভর্তি হয় জেসিকা উইলসন। সে ছিল আন্তর্জাতিক ট্যুরিস্ট জেমস উইলসনের একমাত্র বোন। সেদিক থেকে সবাই ওকে যথেষ্ট সমীহ করে চলতো। কিন্তু একদিন ওর নজর পড়ে ডক্টর আদ্রিয়ান ইথানের ওপর। সদ্য তারুণ্যের দৌড় পার করা জেসিকার হৃদয়ে প্রণয়ের অনুভূতি বিদ্রোহী হয়ে ওঠে তাৎক্ষণিক। যেন লম্বা চওড়া পেশিবহুল সুদর্শন পুরুষটাকে না পেলে তার জীবনই বৃথা। সে সরাসরি ডক্টর ইথানকে প্রপোজ করেছিল। কিন্তু ইথান জেসিকাকে কষে একটা চড় মেরে চলে যায়। আর সেখান থেকে শুরু হয় ইথান ও জেমস উইলসনের শত্রুতা। পরবর্তীতে ডক্টর ইথান ভার্সিটির চাকরিটা ছেড়ে গবেষণায় নিয়োজিত হয়। তারপর বহু বছর বহু মাস পেরিয়ে যায়, কিন্তু জেসিকার মনে ইথানের জন্য অনুভূতির সমাপ্তি ঘটে না। নারী হৃদয়ের লালসা ভয়ঙ্কর জিনিস। এর প্রভাব প্রশান্ত মহাসাগরের গর্জন অথবা শুষ্ক অরণ্যের দাবানলের মতোই বিধ্বংসী। সেই লালসা থেকেই জেসিকার মনে স্পৃহার জন্ম হয়। সে ডক্টর ইথানকে বিট করার জন্য উঠে পড়ে লেগে যায়। কিন্তু সেদিন ইথানের ফেসবুক পেজে ওর বিয়ের খবরটা দেখে ভেঙে পড়ে জেসিকা। জেমসও যেন নতুন করে শত্রুতার মোক্ষম সুযোগ পায়। জেসিকার কাছে ডক্টর ইথানের পার্সোনাল ইমেল অ্যাড্রেস ছিল। সেখানেই সে ইথানের লোকদের মেরে ভিডিও করে পাঠিয়েছিল। জেসিকার বাঁধ ভেঙে যাচ্ছে। এতটা বছর অপেক্ষা করেছে সে, খালি হাতে ফেরার জন্য নয়। প্রয়োজন হলে ওই মেয়েটাকে মেরে হলেও সে ডক্টর ইথানকে পেয়েই ছাড়বে। শান্ত স্বরে ডাকলো মেয়েটা, ইথান স্যার। ইথান তাকায় না। ওর হৃদয়ে এখন ঝড় শুরু হয়েছে। অনু মেয়েটা ওদিকে নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলার উন্মাদ খেলায় মেতেছে। জেসিকা নরম স্বরে বলল, আপনি কি এখনো ধরতে পারেননি আমি কিভাবে আপনার লোকদের মেরেছি? ইথান ভ্রু কুচকে আসে। মেয়েটার দিকে তাকাতেই প্রফুল্ল চিত্তে জবাব দেয় জেসিকা, আমি কিল চেম্বার তৈরি করেছি ইথান স্যার। সেই চেম্বারের যে কোনো প্রান্তে আপনার নিউরোসিড হার্টবিট ডিটেক্ট করতে পারে, এমনকি কারো বডির ভিতরে না থাকলেও। লোকটা ঘুরে দাঁড়ালো, দৃষ্টিভঙ্গি যুদ্ধের ঘোষণা দিচ্ছে। তারপর গাম্ভীর্য স্বরে বলল, তুমি যাই করো, আমি কখনোই তোমার দিকে ফিরেও তাকাবো না। জেসিকার চোখ দুটো তড়িৎ বেগে জ্বলে উঠল। আমি ঠিকই আপনাকে সিরিয়াস করে ফেলবো। ইথানের অষ্টপ্রান্তে তাচ্ছিলের রেখা গাঢ় হয়। আর্জেন্ট ইথানের ফিলিংস এতটা উইক নয় যে একটা ব্লাডি বিচ এসে সিরিয়াস করে ফেলবে। তীব্র অপমানে রমণীর কর্ণগহ্বর ঝলসে যায়। জেসিকা সহজে ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয়। ছোটবেলা থেকেই সবকিছু ছিনিয়ে নেওয়ার অভ্যাস আছে ওর। তবুও লোকটার উপর ক্ষোভ এলো না, বরং মৃদুস্বরে বলল, আই এম স্টিল আ ভার্জিন। ইথানের তাচ্ছিল্যতা প্রগাঢ় হয়। সো হোয়াট? ডক্টর ইথান ডাজন্ট ইভেন টাচ আ ভার্জিন লাইক ইউ। ফাকিং ইউ ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। রমণী মেজাজ হারিয়ে খেকিয়ে ওঠে। বাট ইউ উইল হ্যাভ টু সাবমিট টু মি ইন দ্য এন্ড ইথান স্যার। কতবার বোঝাবো বলো? পর্ব 92। তারপর হনহন করে বেরিয়ে গেল জেসিকা। পর মুহূর্তেই ইথানের নির্লিপ্ত আঁকিজোড়া অশনি সংকেতের মতো জ্বলে উঠল। রিক কায়নাতের সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করতে হবে। কন্ট্রোল রুম। এখানে কন্ট্রোল রুম ছাড়া অন্য কোথাও নেটওয়ার্ক থাকে না। এই অ্যাবি সিটাডেলের ভিতর থেকে বের হওয়া খুব একটা সহজ হবে না ওদের জন্য। কিন্তু ওরাও তো জানে না এই ডাক্তার ইথান কতটা ভয়ঙ্কর লোক। চমৎকার রৌদ্রোজ্জ্বল একটা সকাল। জমিদের বাড়ির ধবধবে সাদা গাড়িটি ভার্সিটির সামনে এসে থামলো। গাড়ির ভিতরে মাহিরা জান্নাত ও অনু। আতার রহমান গতকাল রাতেই স্ত্রীকে বলেছিলেন সকালে যেন মেহুকে ভার্সিটিতে পাঠানো হয়। অনু কিছুতেই আসবে না। অগত্যা মাহিরা নিজে মেয়েকে নিয়ে এসেছেন। অনু গাড়ি থেকে নামার আগে তিনি নরম স্বরে বললেন, এটা নিয়ে বেশি ভাবতে হবে না। আমি জানি ইথান তোকে কতটা ভালোবাসে। দেখিস 2-1 দিনের মধ্যেই ওর খবর পাওয়া যাবে। মেয়ের চুলে হাত বুলিয়ে দিলেন তিনি। অনুদৃষ্টিভঙ্গি উদাসীন, চোখের নিচে কালি, মণিজোড়া নিস্তেজ। অষ্টপ্রান্তের ক্ষতটা শুকিয়ে গেছে। নির্বিকার চাহানি জুড়ে প্রতীক্ষার হাহাকার। মায়েরা সর্বশেষ বললেন, এখন যা, বন্ধুদের সাথে কথা বল, আড্ডা দে, ভালো না লাগলে চলে আসিস। অনু একবার মায়ের দিকে তাকালো। মায়েরা জানাতের কলেজা মোচড় দিয়ে তোলার জন্য
অনুর ওই দৃষ্টিযুগল যথেষ্ট ছিল। এই মেয়েটা কেন এমন করছে? কাউকে ছাড়া তো সময় থেমে থাকে না, তাহলে জীবন থেমে থাকবে কেন? অনু কখনোই এমন ছিল না, সে যথেষ্ট শক্ত স্বভাবের। তাহলে কেন এমন করছে? কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে মেয়েটা গেট ঠেলে নামলো। রবির মসৃণ আলোয় চকচক করছে প্রকৃতি। ভার্সিটির প্রাঙ্গণে ছোট ছোট ঘাসগুলো সতেজতার ছোঁয়া। ক্যাম্পাসের ভিতরে ঢুকতেই চেনা পরিচিতরা বিস্ময় প্রকাশ করলো, আরে মেহু না? মেহু এসেছে এতগুলো দিন পর। ভেতরের দিক আরো কয়েক ধাপ আসতেই তোহার দৃষ্টিগোচর হয়। আশ্চর্যজনিত নয়নে বিড়বিড় করে ওঠে, মেহু না? অনু আলগোছে পা ফেলে ক্লাসরুমে গিয়ে বসে। একটু পর তোহা বাকিদের নিয়ে দৌড়ে আসে। বিস্ময়ভূত কণ্ঠে জিজ্ঞাসা করে, মেহু, কি হয়েছে তোর? এই অবস্থা হলো কিভাবে? অনু নির্বাক। তার স্বামী সবাইকে না জানিয়ে নরওয়ে চলে গেছে। সে তোহা জানে, গতকাল আফনান সবাইকে বলেছিল এই বিষয়ে। আফনান কথা স্মরণতেই মেয়েটা চট করে পিছনে তাকায়। পুরো ক্লাসে এক ঝলক চোখ বুলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেটা এখনো আসেনি, কিন্তু আসতো কতক্ষণ? কি কাহিনী হবে আজ, আল্লাহই ভালো জানে। তার উপর সাজ্জাদও নেই, এই সপ্তাহের জন্য ছুটি নিয়েছে, রাঙামাটি ট্যুর দিয়েছে সে। তোহা আবারও কিছু কথা বলো অনুর সঙ্গে। অনু শুধু হু হা জবাব দিয়েছে। প্রায় 10 মিনিট পর আফনান ক্লাসে প্রবেশ করে। বাকিরা সবাই বাহিরে আড্ডা দিতে ব্যস্ত। ক্লাসের পিছনের দিকে বসা মানবের দিকে দৃষ্টি স্থির হতেই ওর হৃস্পন্দন কেঁপে উঠল। সে কি ঠিক দেখছে? ব্যাগ ফেলে এক প্রকার দৌড়ে গেল মেয়েটার সামনে। আফনানের বুকের ভেতর ধূপধাপ শুরু হয়েছে। হার্টবিট যেন এখনই থেমে যাবে। হ্যাঁ, ঠিক দেখেছে সে, এটা মেহু। ওর আনন্দ আর দেখে কে? সে এটা নিজেই নিজের চুল টেনে ধরলো। খুশির তরঙ্গ দেহের বাঁকে বাঁকে উদ্দীপনা সৃষ্টি করেছে। জীবনে হয়তো খুব কমই মানুষ এতটা খুশি হয়। আনন্দে বিড়বিড় করে উচ্চারণ করলো, ও আল্লাহ, থ্যাঙ্কস আল্লাহ, আমার দোয়া কবুল করার জন্য লাখো কোটি শুক্রিয়া। খানিকক্ষণ পর নিজেকে গুছিয়ে বিভোর কণ্ঠে ডাকলো, মেহু। অনুর সাড়া নেই। হাত দুটো বেঞ্চের উপরে রাখা। আফরান বিচলিত ভঙ্গিতে ওর হাত ধরতেই মেয়েটা তড়িৎ বেগে ছাড়িয়ে নেয়। আফরান বিস্মিত, তবে পরক্ষণে আশ্বস্ত করার সুরে বলে, আমি এমনি, তুমি শুনছিলে না, তাই আর কি। অনু এক নজর তাকে ঘাড় ঘুরিয়ে নেয়। আফনান ওর সামনের সিটেই বসে। তারপর অনুর দিকে মুখ করে তেজি কণ্ঠে বলে, দেখলে মেহু, ওই লোকটা তোমাকে কখনোই ভালোবাসেনি, জাস্ট টাইম পাসের জন্য ব্যবহার করেছে। আমি তোমাকে এখনো। পুরো কথাটা শেষ করতে পারলো না। তনুর তির্যক নয়ন ওর দিকেই বিদ্ধ, তাতে স্পষ্ট হিংস্রতা। অভিপ্রায় বোঝা কঠিন। কয়েক সেকেন্ডের ব্যবধানে মেয়েটা কঠিন গলায় হুঁশিয়ারি দেয়, হাউ ডেয়ার ইউ আপনার! হি ইজ মাই হাজব্যান্ড। আমার স্বামী সম্পর্কে একটাও বাজে কথা শুনতে চাই না, দ্যাটস ইট। কতবার বোঝো বলো। পর্ব 93। অনুর তির্যক নয়ন ওর দিকেই বিদ্ধ, তাতে স্পষ্ট হিংস্রতা। অভিপ্রায় বোঝা কঠিন। প্রায় কয়েক সেকেন্ডের ব্যবধানে মেয়েটা কঠিন গলায় হুঁশিয়ারি দেয়, হাউ ডেয়ার ইউ আপনার! হি ইজ মাই হাজব্যান্ড। আমার স্বামী সম্পর্কে একটাও বাজে কথা শুনতে চাই না, দ্যাটস ইট। ছেলেটা এমন কিছু আশা করেনি। হাস্যজ্জ্বল মুখটা নিমেষেই চুপসে গেল। কিন্তু আফনান কি এখনো স্বাভাবিক আছে, নাকি ওর চিন্তাধারা স্বাভাবিক আছে? অতি সন্তর্পণে ছেলেটা বলতে লাগলো, ওকে ফাইন, বাট আমরা তো ফ্রেন্ড হতেই পারি, তাই না? আর তুমি হয়তো ভুলে গেছো আগামীকাল আমার বার্থডে। মনু খুব একটা আগ্রহ পেল না। আফনান এক মুহূর্ত থেমে কণ্ঠ নরম করে পুনরায় বলল, প্লিজ মেহু, তোমাকে আসতেই হবে। আমি কথা দিচ্ছি তোমাকে একটুও আনইজি ফিল করতে দেব না। তোমার সঙ্গে যা হয়েছিল সব শেষ। জাস্ট ফ্রেন্ড হয়েই না হয় আমরা থাকলাম। মেয়েটা মাথা তুলে তাকায় একবার। আপনার চোখ দুটো সিক্ত। মুখটা দেখলেও মায়া হয়। ছেলেটা যেন এটাই চাইছিল। সুবর্ণ সুযোগটা লোফে নিয়ে বিষাদ মুখে আওড়ালো, জানো মেহু, আমার বাবা মারা গেছেন। মারা যাওয়ার আগে নাকি আমাকে দেখতে চেয়েছিলেন তিনি, কিন্তু আমি ফোন বন্ধ করে অনেক দূরে চলে গিয়েছিলাম। তারপর মৃদু হাসলো। অনুর হৃদয়ে তো কুটিলতা নেই। বোকা মেয়েটার মণিকোঠা তরতর করে গলতে লাগলো। কোথাকার আফসোস ঘিরে ফেললো স্নায়ুতন্ত্র। চোখের পাতা ভিজে উঠলো মুহূর্তেই। ভাঙা ভাঙা গলায় জিজ্ঞাসা করলো সে, তোমার বাবা মারা গেছেন? আফরান চোখ মুছে বলল, মেহু, যাই হোক, আগামীকাল কিন্তু তোমাকে আসতেই হবে। ঠিকানা আমি জানিয়ে দিব। তোহা, রোশনি, রানী, সুমন, ওরা সবাই আসবে। অনুর হৃৎপিণ্ড চঞ্চল। নিঃশ্বাস নিয়েও শান্তি পাচ্ছে না, যেন বড় কোনো ঝড় আসতে চলেছে। আফরান অনবরত বলছে, প্লিজ মেহু, মানা করো না, তুমি না আসলে আমি কেক কাটবো না, প্লিজ মেহু। বাচ্চাদের মতো জেদ ধরেছে সে। এমন অস্বস্তি আগে কখনো হয়নি। সরল মনের অনু দ্বিধান্বিত নয়নে বিড়বিড় করলো, ঠিক আছে, আমি আসবো। আফরানের বদনে একটা বিকৃত হাসি রেখা ফুটে উঠল। অনু সেই হাসিটা দেখল না।
ডক্টর আদ্রিয়ানিথান কোথায়? ওর প্রিয়সীকে যে সর্বনাশের কালো মেঘেরা গ্রাস করে ফেলছে, তবে কি ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে ওনার জন্য, নাকি চূড়ান্ত ধ্বংসের কারণ সেই হবে? কতবার বোঝাবো বলো? পর্ব 94। জমিদার বাড়ির বৈঠকখানায় বসে আছেন রোহান খান ও শাহবাজ খান। ঘড়ির কাঁটা সকাল 8:30 ঘরে। গতকাল রাতে ঝিরঝিরে বৃষ্টি হয়েছিল। আকাশ এখনো মেঘলা, হয়তো বেশ জোরে সোরে আরেক দফা বর্ষণ শুরু হবে। রোহান খান জাভেদ আনসারির বিষয়ে খানিকটা চিন্তিত। 2 দিন আগে থানায় একটা কমপ্লেন করিয়েছিলেন, কিন্তু এখনো কোনো খবর আসেনি। এটা নিয়েই শাহবাজ খানের সঙ্গে কথা বলছিলেন তিনি। এমন সময় ব্যতিব্যস্ত ভঙ্গিতে তাকবীর উপস্থিত হয়। দুই ভাইয়ের সম্মুখে দাঁড়ায় ছেলেটা। চেহারায় পরিষ্কার উদ্বিগ্নতা, নিঃশ্বাসের বেগও দ্রুত। রোহন খান অলিক প্রান্ত চিকন করে জিজ্ঞাসা করলেন, কিছু কি বলবে নাকি? এমন দেখাচ্ছে কেন? তাকবীর একবার শাহবাজ খানের দিকে তাকে ব্যস্ত কণ্ঠে বলল, আব্বু, আমি গতকাল রাতে তানভীর ভাইয়ার রুমে ঢুকেছিলাম, আর সে এখনো ওই মেয়ের সঙ্গে একা একা কথা বলে। চোখে মুখে চাপা আতঙ্ক ও উত্তেজনার মিশ্রণ। শাহবাজ বিমূঢ় হলেও রোহান খান চোখ গরম করে তাকালেন। ভদ্রলোকের আঁখি জুড়ে কিসের যেন উচ্ছ্বাস। খানিকক্ষণ পর রুষ্ট স্বরে বললেন, কি সব আবল তাবল বকছো? সকাল সকাল এসব নিয়ে আলোচনা করতে চাই না। তুমি তোমার কাজ করো। তারপর যেন তাজ্জব হয়ে গেল। মস্তিষ্কের চিলেকোঠায় বিবর্ণ প্রশ্নের উদ্গীরণ। আব্বু হঠাৎ খেপে গেলেন কেন? এক লোক থম মেরে পুনরায় বলল, কিন্তু আব্বু। কথা শেষ করার আগেই রোহান খানের তিক্ত বাজখাই কণ্ঠ গম গম করে ওঠে, তাকবীর, তোমাকে নিজের কাজ করতে বলেছি। সেটা ভাবান্তহীন চোখে শাহবাজ খানের দিকে আরেক ঝলকে তাকে চলে গেল। শাহবাজ খানও বড় ভাইয়ের এমন আচরণের কারণ খুঁজে পেলেন না। খানিকক্ষণ উসখুস করে শেষমেশ চিন্তিত স্বরে বলেই ফেললেন, কিন্তু ভাইজান, এক্ষুনি যদি চিকিৎসা না করা হয় তাহলে তো বড় কোনো সমস্যা হতে পারে। এবার রোষের ঝড়টা যেন তার উপর দিয়েই গেল। এতক্ষণ মেজাজ ধরে রাখা রোহান খান হই হই করে উঠলেন, কি বলতে চাও? আমার ছেলে পাগল হয়ে গেছে, নাকি ওকে মেন্টাল ইসলামে রেখে আসতে চাও? শাহবাজ বিব্রত বোধ করলেন, তারপর আমতা আমতা করে বলেন, আমি সেভাবে বলতে চাইনি। ততক্ষণে সবাই বৈঠকখানায় উপস্থিত হয়েছে। স্নেহা খান, মরিয়ম খান, নওরিন, মায়া, মাইশা একদিকে দাঁড়ানো। মুখায়বের কৌতূহল যেন কৈশীমা ছাড়িয়ে যায়। রোহান খান সবাইকে দেখে একবার তেসরা নজরে পরখ করে হুঙ্কার দিলেন, সবাই আমার ছেলের থেকে দূরে থাকো। ওর কিচ্ছু হয়নি, তোমরা ওকে পাগল প্রমাণ করতে উঠে পড়ে লেগেছো। তারপর ভদ্রলোক দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। পিছনে কয়েক জোড়া বিস্মিত নয়ন অপলক তাকিয়ে রইল তার যাওয়ার পানে। স্নেহা খান নিজেও কিংকর্তব্য বিমূঢ়, বিষয়ে চোল ধুয়ে পড়েছে। স্বামীর এমন আবির্ভাব আগে কখনো দেখেননি তিনি। আজ হঠাৎ কি হলো? তক্তা ভেঙে সবাই ব্রেকফাস্ট সেরে নিজের নিজের কাজে বেরিয়ে পড়লো। ট্যাগবের ক্লাস আছে, বাকিদের স্কুল কলেজ আছে। আতাউর রহমানও বেরিয়ে গেলেন। সর্বশেষ অনুও রেডি হলো। বের হওয়ার সময় মাকে বলল, এক ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। মায়েরা মেয়েকে দেখে পুলকিত না হয়ে পারলেন না। পরনে সুতি এমারেল গ্রিন শাড়ি, ম্যাচিং ব্লাউজ ও খোলা চুল। চেহারায় আলাদা কোনো প্রসাধনীর ছোঁয়া নেই, তবুও যেন মেয়েটার সৌন্দর্য চোখ ধাঁধিয়ে দেয়। মায়েরা অনুকে শাড়ি পরতে দেখে খুশিই হলেন। গতকাল রাতে আফনান ঠিকানা পাঠিয়েছে। জায়গাটা অবশ্য শহরের বাইরে, ওনার পরিচিতও মনে হলো না, কিন্তু তাতে কি, সে ড্রাইভারও গাড়ি নিয়ে যাবে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো সে। আকাশের অবস্থা খারাপ, হয়তো ঝড় বৃষ্টি শুরু হবে। ঝড়ো হাওয়ায় শহরতলি উত্তাল। বোকা মানবের কোনো ধারণাও নেই সামনে কি প্রলয়ঙ্কারী ঝড় তার জন্য প্রতীক্ষা করছে। অনুর গাড়িটা জমিদার বাড়ির সীমানা পার করতেই আড়ালে লুকিয়ে থাকা একটা লোক কাউকে ফোন করলো। তারপর রহস্যময় কণ্ঠে বলল, স্যার, মেও ম্যাডাম আজও বাড়ি থেকে বের হয়েছে, তবে বোধহয় ভার্সিটিতে যাবেন না। ফোনের ওপাশে ঈশান মির্জা। সে রেডি হতে হতে অবিলম্বে বলল, তুই ফলো করতে থাক, আমি সবাইকে নিয়ে আসছি। ফোন কেটে নিচে নামতেই মিস্টার রফ মির্জার সঙ্গে মুখোমুখি হয় ঈশান মির্জা। মিস্টার সাহেব সরু চোখে জিজ্ঞাসা করেন, কোথায় যাচ্ছ? কণ্ঠস্বরটা যথেষ্ট কঠিন। বাবার সপ্রশ্ন দৃষ্টিদ্বয়ে ছেলেকে ভরকে দেয়। কিন্তু ঈশান মির্জাও তো কম নয়। ছোটবেলা থেকে বাবার হাত ধরে রাজনীতি শিখেছে। নত মুখে জবাব দিল সে, বাবা, ফ্রেন্ডদের সঙ্গে বের হচ্ছি, সন্ধ্যার আগে আগেই ফিরে আসবো। রফ মির্জা এক পলক ছেলেকে নিরীক্ষণ করে সন্ধিহান স্বর সতর্ক করলেন, আর ওই মেয়ের আশেপাশে যেন তোমাকে না দেখি। এক্ষুনি ওদের সঙ্গে ঝামেলায় যাওয়া ঠিক হবে না।